কাজের দোহাই দিয়ে প্রতি মাসে ওই ড্যাশের কাছে যাবে, তা আমি মেনে নিতে পারবো না। আর মায়ের চিৎকারে পড়ার টেবিলে বইয়ের উপর নিজের কপাল ঠেকালো অধরা। বদ্ধ চোখের কার্নিশ বেয়ে অযোধ্যারায় অশ্রু বর্ষিত হলো তার। সহ্য করা খুব কঠিন তার জন্য। কিশোরী বয়স থেকে দেখে আসছে তার বাবা মায়ের এমন সম্পর্ক। তারা কি আদৌ বোঝে তাদের এমন সম্পর্ক ঠিক কতটুকু নেতিবাচক প্রভাব ফেলে তাদের সন্তানদের উপর? কাঁচ ভাঙার উচ্চ শব্দে ফুঁপিয়ে উঠল অধরা। বইয়ের পাতা ভিজল তার অশ্রু দ্বারা। আর মাত্র 2 মাস, তারপরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। কিন্তু এমন পরিবেশে কি আদৌ পড়ালেখা সম্ভব? পড়াশোনা কি যে কোনো পরিবেশে করা যায়? একটা শান্তিপূর্ণ পরিবেশ দরকার পড়ার মনোনিবেশের জন্য। ব্যক্তিগত এসব সমস্যা কাউকে বলে দুঃখ ভাগাভাগি করা যায় না। কাছের বন্ধুটিও নয়। বন্ধুবান্ধবের হাসি মজা করবে, সবাই হয়তো প্রকাশ্যে এমন করবে না। কিছু লোক দেখানো করুণার পাত্রী বানাবে, তারপর প্রকাশ্যে আলোচনা সমালোচনা করবে। দুনিয়া খুব নিষ্ঠুর। এসব সহ্য করতে না পারলেও চলে যায় এখান থেকে। তা না হলে আমি চলে যাচ্ছি। কর্কশ গলায় উক্ত শেষে সজোরে দরজা বন্ধ হওয়ার শব্দে কেঁপে উঠল অধরা। তার বাবা যাচ্ছে অন্যত্রে। প্রতি মাসে 3-4 দিনের জন্য সেখানে যায়। তার দ্বিতীয় অবৈধ স্ত্রীর কাছে। আছে 2টো সন্তান। অধরা উঠে দাঁড়ালো। তার মায়ের রুমের কাছে এসে শুনতে পেল মৃধা চৌধুরীর চাপা কান্না। মেয়ে হয়ে মায়ের এমন অবস্থা কি চোখে দেখা যায়? ঠোঁট আটকে কান্না আটকালো অধরা। গেল তার ভাইয়ের রুমে। কানে হেডফোন গুঁজে বিভোর তার ছোট ভাই। সারাদিন স্কুল, কোচিং, বন্ধু আর গেমে মজে থাকেন। 14 বছর বয়স তার। বাবা মায়ের এসবে তার মনোযোগ থেকেও নেই। গুম হয়ে বসে থাকে সারাদিন। কতটুকু প্রভাব পড়ছে তার উপর তা অধরা বুঝতে পারে। কিছু বললে খিটখিটে মেজাজে জবাব দেয়, তা না হলে বাইরে চলে যায়। উঠতি বয়স ছেলেটার বেশ বাজেভাবে প্রভাব পড়েছে তার উপর। অধরা দীর্ঘশ্বাস ফেলে চোখের জল মুছল। নিজের রুমে গিয়ে বই বন্ধ করল সে। বিছানায় শুয়ে পড়ল। খুব করে ইচ্ছে করল একজনকে সব কিছু খুলে বলতে, যাকে ভরসা করা যায় কেবল। কিন্তু এখন রাত 11টা 34। কীভাবে এত রাতে একজন বাহিরের মানুষকে বিরক্ত করা যায়, যতই সে ভরসার স্থান হোক? অগত্যা চাপা কান্নায় উষ্ণ অশ্রুসিক্ত এক নির্ঘুম দীর্ঘ রজনী পার করল সে। পরদিন ভোর বুধবার। নতুন এক ভারাক্রান্ত দিন শুরু হলো অধরার জন্য। নিজের ঘর ঝাড় দিয়ে বিছানা গুছিয়ে গেল রান্নাঘরে চা বানাতে। মৃধা চৌধুরী মেয়েকে দেখল। সে সোফায় বসেছিল শূন্যে তাকিয়ে, কিছু বলল না। অধরা চা তৈরি করে তার মাকে শুধালো, চা খেয়েছো মা? হুম। শুকনো জবাব মৃধা চৌধুরীর। কান্না পেল অধরার, কিন্তু আটকালো নিজেই। মায়ের সম্মুখে কাঁদে না সে। তার সম্মুখে সে নিষ্ঠুর পাষাণ হৃদয়ের নারী, যে কিনা তার বাবা মায়ের এমন সম্পর্কে কোনো তোয়াক্কা করে না। ভাই কোথায়? স্কুলে গেছে। হুম। অধরা কোন কথা বাড়াল না, চলে গেল তার রুমে। বারান্দায় দাঁড়িয়ে চায়ের কাপে চুমুক দিল সে। হালকা শীতে আছে এখনও। গায়ে চাদর চেপে ধরল সে। মনে অশান্তি। একজন বাবা তার উপযুক্ত মেয়ের সামনে দিয়ে কিভাবে তার মাকে কাঁদিয়ে চলে যায় পরনারীর কাছে? এতটুকু লজ্জা কি নাই তার? অধরা ভাবে, সব পুরুষ কি এমন? না, সব পুরুষ তো এমন না। কিছু কিছু পুরুষ তো নিজের ভালোবাসার মানুষটাকে তার বক্ষ মাঝে আঁকড়ে ধরে থাকে যত্ন করে। অন্য কোথাও তার নজর যায় না। নজর যায় কেবল ওই নির্দিষ্ট নারীর উপর। দীর্ঘ এক শ্বাস ছাড়ল অধরা। পড়তে বসতে হবে। বাসায় স্যার আসবেন তার। সকাল 10টা নাগাদ রিদান এলো অধরাকে পড়াতে। সে এ ভার্সিটির পড়ুয়া, কাছেই থাকে। অধরা গলার ওড়না জড়িয়ে দরজা খুলে দিল। রিদান হাসি মুখে অধরার রুমে ঢুকলো। সে সদর দরজায় থাকা অবস্থায় বুঝেছে যা বোঝার। মৃধা চৌধুরী খুলে দিয়েছে সদর দরজা। তার চোখ মুখ দেখে বুঝতে পেরেছে রিদান সব। তার সব জানার কারণ হলো সে নিজেই অধরাকে মানসিক ক্লান্তি দূর করতে সাহায্য করে। এই সেই ভরসার স্থান, যাকে অধরা সব বলতে পারে নির্দ্বিধায়। রিদান তার চেয়ে 3 বছরের বড়। যে সকল কথা কাছের বন্ধুকে বলা যায় না, সেসব কথা রিদানকে বলে নিজে খুব স্বস্তি বোধ করে অধরা। রিদান চেয়ারে বসতে অধরা পদার্থবিজ্ঞান টেস্ট পেপার আর খাতা নিয়ে এগিয়ে দিল রিদানের দিকে। সে নিজ থেকে প্রশ্ন করে দেয় অধরাকে। রিদান নিভৃতে অধরাকে পর্যবেক্ষণ করলো, বলল, রাতে ঘুমাওনি? হুম। ঘুমিয়েছি তো। কেন রিদানদা? রিদান চেয়ে রইল অধরার দিকে। শুকনো মুখ, ফোলা ফোলা রক্তিম চোখ ও নাকের ডগা শুষ্ক গাঢ় গোলাপি ঠোঁট জানান দিচ্ছে মেয়েটা নির্ঘুম বিষাক্ততায় জর্জরিত রাত সম্পর্কে। আচ্ছা, আমাকে 1 গ্লাস পানি খাওয়া তো। অধরা মুহূর্তে উঠে বাইরে চলে গেল। রিদান অধরার খাতা উল্টে পাল্টে দেখল। গতকাল যতটুকু সে করিয়েছে তারপর থেকে কেবল
কয়েকটা উচ্চতর গণিতের অঙ্ক ছাড়া কিছুই নেই। তপ্ত নিঃশ্বাস ছেড়ে সোজা হয়ে বসলো রিদান। অধরা গ্লাসে পানি নিয়ে এসে রিদানের সামনে রাখলো। তারপর নিজের চেয়ারে বসলো সে। রিদান পানি খেলো। শান্ত কণ্ঠে শোধালো, হোমওয়ার্ক করনি কেন? অসুস্থ লাগছিল খুব, তাই কোচিং থেকে এসে তাড়াতাড়ি শুয়ে পড়ছিলাম। অধরা মাথা নিচু করে জবাব দিল। রিদান বলতে লাগলো, আর মাত্র 2 মাস অধরা, তারপর বোর্ড। তোমার মতো একজন টপ স্টুডেন্ট যদি সামান্য অসুস্থতার অজুহাত দেখে একটা রাত নষ্ট করে, বুঝতে পারছো ফলাফলের অবস্থা? সময় তোমার জন্য থেমে থাকবে না অধরা। প্রত্যেকটা চ্যাপ্টার, প্রত্যেকটা টপিক ধরে ধরে পড়িয়েছি। এখন শুধু টেস্ট পেপার সলভ অ্যান্ড প্র্যাকটিস, নাথিং এলস। আর তুমি কিনা একটা রাত অপচয় করলে। রিদানের বলা প্রত্যেকটা শব্দ বিষাক্ত লাগলো অধরার কানে। প্রত্যেকটা শব্দ কাটার মতো বিঁধল। সবচেয়ে ভরসার মানুষটাও বুঝলো না তাকে আজ। সরি রিদান দা, আর হবে না। এবারও মাথা নিচু করে বলল অধরা। রিদান খাতা বন্ধ করলো। উঠে গিয়ে দরজাটা কিছুটা ভিড়িয়ে দিল। সম্পূর্ণ বন্ধ করলো না। উপযুক্ত ছেলে মেয়ে, তাও আবার স্যার স্টুডেন্ট সম্পর্ক। অধরার মা খারাপ ভাবতে পারে। রিদান চেয়ারে এসে বসলো। টেবিলের উপর 2 হাত মুষ্টিবদ্ধ করে বলল, অধরা আমার দিকে তাকাও। রিদানের কথা মতো অধরা মুখ তুলে তাকালো তার দিকে। জানে সে, রিদান বুঝেছে সব। সেই প্রথম যে অধরার মধ্যে হতে কথা বের করেছে, সব জেনে সে তাকে সাহস জুগিয়েছে। বলো সব, আমি আছি এখানে। তুমি জানো তুমি কিছু লুকাতে পারবে না আমার কাছ থেকে। অধরা নজর সারালো। সাহসা তার চোখ জলে টইটুম্বুর। তাও জল পতিত না হওয়ার আপ্রাণ চেষ্টা চালালো। আঙ্কেল কোথায়? চলে গেছে, ধীর কণ্ঠে জবাব দিল অধরা। এবার কোথায়, ঢাকা নাকি কক্সবাজার? জানি না আমি। কখন গেছে? গত রাতে। রিদান চুপ রইল। মাঝে মাঝে ইচ্ছে করে ওই কাপুরুষকে কঠিন সাজা দিতে, কিন্তু সে একজন বহিরাগত মানুষ। একটা পরিবারের বিষয়ে এভাবে কোনো স্টেপ সে নিতে পারবে না। অধরার চোখের জল পড়ল টেবিলে। চুপচাপ মাথা নিচু করে বসে আছে মেয়েটা। রিদান খেয়াল করলো অধরার শরীর প্রচণ্ড কাঁপছে। কান্না চেপে রেখেছে বলেই এমন অবস্থা। অধরা চোখ মুছো, আমার দিকে তাকাও। অধরা ফুঁপিয়ে উঠল। সারাদিন তো সে বেশ সুখী যুবতীর মতো চলাফেরা করতে পারবে, কিন্তু এই মানুষটার সামনে নয়। স্যার হলো খুব কাছের বন্ধু এই মানুষটা। রিদান অধরার বাহু ছুঁয়ে দিল কিঞ্চিত, সঙ্গে সঙ্গে সরিয়ে নিল। তারপর বলল, অধরা তুমি তো বোঝোই সব। আমি জানি তোমার কষ্ট হচ্ছে, হওয়াটা স্বাভাবিক। আমি তোমাকে কোনো দয়া বা করুণা করে এসব কথা বলছি না, কিন্তু তোমাকে স্ট্রং থাকতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে। তোমার মাকেই তো তুমিই দেখবে। তোমার ছোট ভাই আছে, তাকে বড় করতে হবে। পরিবারের বড় মেয়ে হিসাবে এটা তোমার দায়িত্ব। তুমি ভেঙে পড়লে চলবে না। আর কত নিজেকে স্ট্রং রাখবো রিদানদা? আমি পড়ালেখায় মন বসাতে পারি না। মাঝে মাঝে ইচ্ছে করে মরে যেতে। কতবার অ্যাটেম্প করতে গিয়েছি, পাইনি কেবল মায়ের জন্য। কতবার বলেছি ওই লোককে ডিভোর্স দিয়ে দাও, মা তাতেও রাজি না। বলে বাবা না থাকলে কে খাওয়াবে, কে পড়াবে? আমাদের তো কেউ নেই। তাছাড়া তাছাড়া মা তো বাবাকে ভালোবাসে রিদানদা। রিদান ব্যথিত হলো। মেয়েটা সে একাদশ শ্রেণী থেকে পড়িয়েছে, দেখেছে কিভাবে একটা মেধাবী পরিশ্রমী মেয়ে মানসিক বিপর্যস্ত হয়েছে। তাও সব ভুলে হাসি খুশি থাকার চেষ্টা করছে প্রতিনিয়ত। আচ্ছা একটু শান্ত হও। দেখো, উনি যেহেতু নিজের ভুল বুঝতে পারছে না, তখন তোমার বা আন্টির তো আর কিছু করা নেই। আন্টির উচিত ছিল আগেই পদক্ষেপ গ্রহণ করা, কিন্তু থামল রিদান। মেয়েটা এখন এসব বুঝ জ্ঞান দিয়ে লাভ নেই, আরও ভেঙে পড়বে। তাই বললো, দেখি চোখ মুছো, চলো। কোথায়? অবাক সুরে শুধল ওরা। হঠাৎ কোথায় যেতে বলছে এই লোক? চলো একটু ঘুরে আসি, তোমার ভালো লাগবে। ওঠো ওঠো। না না রিদানদা, এসবের দরকার নেই। মৃদু হেঁচকি তুলতে তুলতে বলল অধরা। রিদান দাঁড়িয়ে গেল। গ্লাসে থাকা অর্ধেক পানিটুকু ঢকঢক করে খেয়ে বলল, আমি বাইরে আছি, আন্টিকে বলবো কিছু গুরুত্বপূর্ণ বই দেখতে হবে তোমার, তাই তোমাকে নিয়ে আমি লাইব্রেরিতে যাব, ঠিক আছে? অধরা ভয় পেয়ে যায়। তার মা এসব শুনলে কেলেঙ্কারি হয়ে যাবে। মাকে হারানোর ভয় হয় তার। অধরা মিনতি কণ্ঠে বলে, প্লিজ রিদানদা, মা এসবে রেগে যাবে। রিদান শান্ত চাহিনি দিল। আশ্বস্ত কণ্ঠে বলল, এই রিদানকে বিশ্বাস করে এত কিছু বলেছ, দুঃখ ভাগ করছো, আর একটু বিশ্বাস করতে পারছো না? চুপচাপ ভালো মেয়ের মতো তৈরি হয়ে বাইরে আসবে। আমি গেলাম। বলে রিদান হনহনিয়ে বেরিয়ে গেল। অধরা স্বতন্ত্র। পৃথিবীর সব পুরুষ তো তার বাবার মতো নয়, বা সব পুরুষ তো খারাপ নয়। কিছু কিছু পুরুষের বিশ্বাসের ঘর হয়। অধরা রিদানকে বিশ্বাস করে। মানসিকভাবে তাকে বড্ড সাপোর্ট দেয় মানুষটা। তাকে নিঃসন্দেহে বিশ্বাস করা যায়, তাই নয় কি? মনে আতঙ্ক বিরাজ করলো। অধরা তৈরি হয়ে নিল। মনে সাহস সঞ্চার করলো। তার উপর ভরসার স্থান উপরওয়ালাকে স্মরণ করে বলল, তুমি তো আমাকে বিপদ থেকে রক্ষা করবে, তাই না?
করবে কেমন? আমি যাচ্ছি ওই মানুষটার সাথে। রিদান সত্যি অধরাকে একটা লাইব্রেরিতে নিয়ে গেল। কত শত বই। খুব খুশি হলো অধরা। মৃধা চৌধুরী প্রথমে রাজি হচ্ছিল না, পরে রিদানের জোরাজুরিতে রাজি হলেন। তার মেয়েকে তিনি বিশ্বাস করেন। এভাবে রিদান কিছু না কিছু করে অধরাকে মানসিক চাপ থেকে বেরিয়ে আনার চেষ্টা করে। তবে তা কেবল একজন স্যার হিসেবে, অন্য কিছু নয়। কিন্তু অধরা যত দিন যায় তত সে রিদানের প্রতি দুর্বল হতে থাকে। রিদান ছাড়া অন্য কোনো পুরুষকে সে বিশ্বাস করতে পারে না। রিদানকে সে তার অজান্তে মনে স্থান দিয়েছে, যা রিদানের অজানা। নিজের অজান্তে অধরা রিদানের জন্য ভালোবাসা পুষতে শুরু করেছে। সময়ের গতিতে ফুরিয়ে গেল দিন। ঘনিয়ে এলো অধরার উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা তার ভালোই হয়েছে, কিন্তু তাও সে দ্বিধায় আছে তার ফলাফল নিয়ে। রিদান সবসময় তাকে সাহস দিয়েছে, আত্মবিশ্বাসী হতে সাহায্য করেছে। অধরা ফলাফল প্রকাশিত হওয়ার পর দেখলো সে বেশ ভালো রেজাল্ট করেছে। এবার ভর্তি, যুদ্ধের প্রস্তুতি, সব কিছু সাথেই ছিল রিদান। যখন যে সময় অধরা কোনো সমস্যা হতো সে দেখিয়ে দিত, হোক তা পড়ার বিষয় কিংবা ব্যক্তিগত। দিনরাত অক্লান্ত পরিশ্রম করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরীক্ষায় অধরা অংশ নেয়। অবশেষে সে একটা ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স প্রাপ্ত হয়। সে আশা করেনি এমন পরিস্থিতির মধ্য দিয়েও ভালো ফলাফল হবে। কিন্তু অধরা পাশাপাশি রিদানেরও অবদান আছে। সে অধরার হাত ছাড়েনি কোনো পরিস্থিতিতে। একজন শিক্ষক হিসেবে সে তার ছাত্রীর প্রতি দায়িত্ব পালন করে গেছে। কিন্তু অধরা, সে কেবল স্যার বা বড় ভাইয়ের চোখে দেখে না। অধরা এখন অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী। পেরিয়ে গেছে 2 বছর। রিদানের সাথে তার এখনও যোগাযোগ আছে। কখনো কখনো সাক্ষাৎ করতে যায়, ফোন আলাপ হয়। তবে রিদানের জন্য অধরার মনে যত্ন সহিত পুষে রাখা ভালোবাসাগুলো প্রকাশের সময় ঘনিয়ে এসেছে বলে মনে করে অধরা। আজ রিদানের জন্মদিন। অধরা রিদানকে কোনো এক বিশেষ জায়গায় দেখা করতে বলেছে। নিজের বেস্ট ফ্রেন্ডকে ফোন করে আহ্লাদি কণ্ঠে জানিয়েছে এই খবর সে। নিজের জমানো টাকা দিয়ে রিদানের জন্য পারফিউম কিনেছে, নিজের হাতে কেক বানিয়েছে। আজ সেসব জিনিস নিয়ে অধরা অপেক্ষা করছে সেই কাঙ্ক্ষিত স্থানে। দূর হতে শুভ্র শার্ট পরিহিত পুরুষকে দেখে অধরার ওষ্ঠে হাসি ফুটল। উঠে দাঁড়ালো সে। রিদান যত এগিয়ে এলো তত তার হৃৎস্পন্দন বাড়ল। রিদান অধরার কাছে এসে মিহি হাসি দিতে অধরা বলল, শুভ জন্মদিন রিদানদা। থ্যাংক ইউ অধরা, কেমন আছো? অধরা নতমস্তকে হাসে। রিদানের কণ্ঠ তার উপর ভীষণভাবে প্রভাব ফেলছে। রিদানের দিকে তাকালো সে। ভালো আছি, আপনি কেমন আছেন? রিদান একটা দীর্ঘশ্বাস ছাড়ল। কাছে থাকা বেঞ্চে বসে পড়ল সে। মাথা নত তার। অধরা ভুরু সংকুচিত হলো। হাসি বুঝলো কি হয়েছে মানুষটার। রিদানদা, কোনো সমস্যা? রিদান অধরার দিকে মাথা তুলে তাকালো। অধরা হৃৎস্পন্দন থমকে গেল রিদানের রক্তচক্ষু দেখে। মুহূর্তে সে রিদানের পাশে বসে বলে, কি হয়েছে? আপনাকে এমন দেখাচ্ছে কেন? রিদান খানিকটা চুপ থেকে অধরাকে অসহায় কণ্ঠে বলল, আমার কিছু কথা শুনবে অধরা? কাউকে বলতে পারছি না মন খুলে, প্লিজ শুনবে? অবশ্যই শুনবো রিদানদা, কেন নয়, কী হয়েছে? রিদান জোরে এক নিঃশ্বাস নিল। তার চোখ দিয়ে নোনা জল গড়িয়ে পড়ল। অধরা পারল না যেন নিজেকে আটকাতে। খুব ইচ্ছে করছে মানুষটাকে নিজের উষ্ণতায় মিশিয়ে নিয়ে একটু স্বস্তি দিতে, কিন্তু তা করার মতো অধিকার তো তার নেই। যে মানুষটা তার সবচেয়ে খারাপ পরিস্থিতিকে তাকে সঙ্গ দিয়েছে, সেই মানুষটা কিনা আজ এমন ভারাক্রান্ত। জানো অধরা, আমি একজনকে ভীষণ ভালোবাসি, নিজের চেয়েও বেশি ভালোবাসি ওকে আমি। ওর নাম রূপ। রূপও আমাকে খুব ভালোবাসে। আমরা একই বিশ্ববিদ্যালয়ে পড়তাম, ব্যাচমেট। দুজনে দুজনের সাথে খুব ভালো ছিলাম। অধরার দুনিয়া থেমে গেল। হৃদয়ে ধকধক শব্দ যেন বন্ধ হয়ে গেছে তার। সে শূন্যতা অনুভব করলো খুব। তার ভালোবাসার মানুষটাও, ভালোবাসার মানুষ আছে যাকে এতগুলো বছর গোপনে ভালোবেসে এসেছে, সে ভালোবাসে অন্য কাউকে। কিছুদিন আগে জানতে পারলাম ওর জরায়ু ক্যান্সার। ডাক্তার বলেছে ক্যান্সার যদি জরায়ু থেকে বেরিয়ে যায় তবে রূপের বেঁচে থাকা সম্ভাবনা থাকবে না। বাচ্চাদের মতো ফুপিয়ে উঠল রিদান। অধরা কেবল দেখছেই। তার মনের মানুষটা অন্য এক নারীর জন্য চোখে জল ঝরাচ্ছে, যাকে সে ভালোবাসে। নিশ্চয় রিদান ওই মেয়েকে বড্ড ভালোবাসে, তাই তো তার চোখ বেয়ে জল পড়ছে। ডাক্তার বলেছে শীঘ্রই রূপের বিয়ে হওয়া জরুরি। তার চেয়ে বেশি জরুরি একটা বাচ্চা। এখন বাচ্চা না নিলে পরে তার সম্ভাবনা কমে যেতে পারে। আর আমি আমার রূপ আর রূপের চিহ্ন কাউকে হারাতে চাই না অধরা। আমি রূপকে ভীষণ ভালোবাসি। অধরার ঠোঁটের কোনো স্মিত হাসি ফুটল। কতটা ভাগ্যবতী সেই নারী যার জন্য নিজের ভালোবাসার মানুষটা কাঁদছে, খুব করে কাঁদছে, ভাবে অধরা। নিভৃতে নিজের চোখের জল মুছে নিল সে। ধীর কণ্ঠে বলল, এখন কি
আসবে বলে ভাবছি রিদানদা। আমি রূপকে 1 মাসের মধ্যে বিয়ে করব অধরা। মা বাবাকে জানিয়েছি কেবল বিয়ে করব। রূপের শারীরিক অবস্থার কথা জানাইনি। অধরা সম্পূর্ণ শরীর অজানা কারণে যেন অসাড় হয়ে গেল। যে মানুষের চোখে নিজের জন্য ভালোবাসা দেখতে চেয়েছিল সেই মানুষটা অন্য কারো হয়ে যাবে অনায়াসে। অধরা নিজের উপর হাসলেন, মনে মনে শুধোয়, কেমন সোনায় মরানো ভাগ্য তোর অধরা। বাবা নামক মানুষটার ভালোবাসা পেয়েও পেলি না। মা ভাই রইল নিজেদের মতো, আর তোর ভালোবাসার মানুষটা সেও অন্য কারো, তোর নয়। অধরা। রিদানের ডাকে ভাবনার সুতো কেটে পড়ে অধরা। শূন্য চোখে তাকালো সেই রিদানের দিকে। জবাবে কিছু বলার আগে রিদান বলল, আমার বিয়েতে তুমি অবশ্যই আসবে অধরা, এটা আমার অনুরোধ। রূপের ব্যাপারে তুমি ছাড়া আর কাউ জানে না, আমার কাছের বন্ধুরাও না। তাছাড়া তুমি আমার ছাত্রী, তোমার উপস্থিতিতে আশা করছি আমি। অধরা নিশ্চুপ। জবাবে কি বলবে? আসবো তো? অবশ্যই আসবো রিদানদা, অবশ্যই আসবো। ঠোঁটে জোরপূর্বক হাসি ফুটিয়ে বলল অধরা। রিদান চোখে মুছে হাসলো, বলল, বলো, তুমি আমাকে কেন ডেকেছিল? আমার জন্মদিন পালন করতে? হাসলো অধরা। পাশে রাখা উপহার এবং কেকে দিকে তাকিয়ে মিহিকণ্ঠ বলল, হ্যাঁ, ভাবলাম আমার সুখ দুঃখের সাথীর সাথে তার বিশেষ দিনটা পালন করি। রিদান অধরার কেকটা হাতে নিয়ে তার প্যাকেট খুললো। খুব সুন্দর করে চকলেট কেক, রিদানের খুব পছন্দ। লেটস কাট দ্য কেক অধরা, কামান। অধরা রিদানের হাত ধরল। রিদান কেক কাটলো, খাইয়ে দিল অধরাকে। অধরা ফাঁকা হৃদয় নিয়ে কেবল তাকিয়ে রইল। কোনো অনুভূতিই যেন নেই তার। অনুভূতি থাকলেও কেবল অনুভব করছে, সে তা বোঝা দেয়। এটা আপনার উপহার, যখন ব্যবহার করবেন এই অধরাকে মনে করবেন। অধরা প্যাক করা পারফিউম এগিয়ে হেসে বলল। রিদান হাসলো, জবাবে বলল, অবশ্যই। সেদিনের পর অধরা নিজেকে বেশ সামলানোর চেষ্টা করছে। আর এমন পরিস্থিতিতে তার পাশে ছিল তীর, অধরার বেস্ট ফ্রেন্ড। সবসময় অধরাকে কোনো আত্মক্ষতি হতে বিরত থাকতে বাধা দিত। তবে অধরার মন বড়ই দুর্বল হয়ে গেল। সে চায় তার আবেগকে প্রশ্রয় দিয়ে নিজের ক্ষতি করতে, কিন্তু পারল না সে। বাড়িতে সকলের উপস্থিতিতে রিদানের বিয়ের ঠিক 1 সপ্তাহ আগে নিজেকে শেষ করে দিতে চাইল অধরা। রক্তাক্ত করল নিজেকে। মিতা চৌধুরী ছেলের স্কুলে গিয়েছিল প্রয়োজনীয় কাজে। ফিরে এসে মেয়ের অবস্থা দেখে হাউমাউ করে কেঁদে ওঠেন তিনি। অধরার বাবার সাথে ফোন আলাপ করা হলে পরে অধরাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সময়ের ব্যবধান বেশি না থাকায় খুব বেশি ক্ষতি হতে পারেনি অধরা। মিতা চৌধুরীর মেয়ের বেস্ট ফ্রেন্ড ফোন দিয়ে প্রশ্ন ছিলেন, কী কারণে তার মেয়ের এহেন কাজ করলো। তার মনে প্রশ্ন, এতগুলো বছর তার মেয়ে তাদের সম্পর্কের ব্যাপারে নিজের দুর্বলতা প্রকাশ করেনি, তবে আজ কেন? তীর সব কিছু বুঝতে পারে। অধরা বলেছিল একবার, তার যদি কোনো কিছু হয় তবুও যেন রিদানকে কিছু জানানো না হয়। কিন্তু নিজের কাছের বান্ধবীর এমন অবস্থা সহ্য হয় না তার, হৃদয় কাঁপে। তাই অগত্যা বাধ্য হয়ে রিদানকে সব জানিয়ে দিল। পরবর্তীতে তীর ও রিদান দুজনে যায় অধরার কাছে। অপরদিকে বোনের এমন অবস্থা আরও ভয়াবহ প্রভাব ফেলে সৌমিত্রের ওপর। অধরার ছোট ভাই হাসপাতালের বেডে শুয়ে শূন্যের দিকে তাকিয়েছে অধরা। তার এক পাশে তীর, অপর পাশে রিদান। রিদানকে তীর ইশারা করলো যেন তাদের দুজনকে খানিকটা একাকী সময় দেওয়া হয়। তীর বেরিয়ে গেল কেবিন থেকে। কেন করলে এমনটা অধরা? সোজা সাপটা প্রশ্ন রিদানের। সে সব জানে এখন, তবে অধরার মুখে শুনতে চায়, আমি আপনাকে ভালোবাসি রিদানদা। অধরার ভনিতাবিহীন জবাব। হৃদয় কেঁপে উঠল রিদানের। অধরার মুখে এমন বাক্য তাকে অসাড় করে দিল। আগে কেন বলেনি? সুযোগটাই তো পেলাম না। শূন্যে তাকিয়ে জবাব দিল পুনরায়। মেয়েটার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। খেপে উঠল হঠাৎ রিদান। তাই বলে নিজের এমন ক্ষতি করে সুযোগ সৃষ্টি করতে চেয়েছিল? ফুপিয়ে উঠল অধরা। গড়গড়িয়ে বলে দিল মনের সব অব্যক্ত অনুভূতি। কী আর করতাম? নিজের ভালোবাসার মানুষটাকে অন্যের হয়ে যেতে দেখতে পারা যায় রিদানদা? যার চোখে আমি আমার জন্য প্রেম দেখতে চেয়েছি, তার চোখে আমি আমার জন্য ভালোবাসা দেখতে চেয়েছি, তার চোখে আমি দেখেছি অন্য নারীর জন্য গভীর অনুভূতি। কোনো নারী তার পছন্দীয় ভালোবাসার মানুষের পাশে অন্য নারীর ছায়াও সহ্য করতে পারে না। সেই জায়গায় আমি আপনাকে দেখেছি অন্য একটা মেয়ের জন্য অশ্রু ধরাতে। শুনেছি আমারই ভালোবাসার মানুষটা অন্য এক মেয়েকে বিয়ে করবে। বাবা ভাইকে না যতটা বিশ্বাস করতাম, তার চেয়ে বেশি বিশ্বাস করতাম আপনাকে রিদানদা। আপনি ছিলেন আমার মানসিক শান্তি, যে আমাকে কোনো অবস্থাতেই একা ছেড়ে দেয়নি। কিন্তু আপনি তো কখনোই আমাকে ছাত্রীবিহীন অন্য নজরে দেখেননি। আমি সহ্য করতে পারি না রিদানদা, পারছি না আমি সহ্য করতে। এই যে বুকের বাম পাশে বড্ড যন্ত্রণা হচ্ছে। এতগুলো বছর আমি আপনাকে ভালোবেসেছি, ভীষণভাবে ভালোবেসেছি। অনর্গল অশ্রু ঝরালো অধরা। কামড়ে ধরে ওষ্ঠ তিত্তির করে কাঁপল তার। চেয়ে রইল রিদান। ভাগ্যের কি নির্মম পরিহাস! নিজে যাকে ভালোবাসলো তাকে হয়তো
সময়ের আগে হারাতে হবে। আর তাকে যে মেয়ে ভালোবাসলো সে হারালো তাকে। রিদান খেয়াল করলো তার চোখে জল। সন্তর্পণে সে সেই জল মুছে নিল। ধরা গলায় বলল, মানুষ যা চায় তা সবসময় পায় না অধরা। হোক তা কোনো ঠুনকো জিনিস বা হোক তা কারো ভালোবাসা, মানিয়ে নিতে হয় জীবনের। অধরা নীরবে চোখের জল ফেলছে। রিদানও নিশ্চুপ। আর কি বলে সে এই মেয়েকে সান্ত্বনা দিবে তা তার জানা নেই। তবে মেয়েটি স্বাভাবিক জীবনে আনা দরকার। বুঝে গেছি আমি। আপনি চলে যেতে পারেন রিদানদা। আপনার মূল্যবান সময় নষ্ট করতে চাইনি আমি। তার জন্য সরি। রিদান বিনিময়ে আর কিছু বলল না। বেরিয়ে গেল কেবিন থেকে। রয়ে গেল অধরা তার খণ্ডিত হৃদয় নিয়ে। যেথায় খুব করে রক্তক্ষরণ চলমান। চোখ বুঝল সে। কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ল অশ্রুবিন্দু। ঠিক ১ সপ্তাহ পর অধরার উপস্থিতি হয়েছে রিদানের বিয়েতে। নিজের ভালোবাসার মানুষটা আজ তার ভালোবাসার মানুষটিকে পাবে। এমন ভালোবাসার মিলন দৃশ্য দেখার তো সৌভাগ্যের বিষয়। রিদান ভেবেছিল হয়তো অধরা আসবে না, কিন্তু অধরাকে দেখে সে খুশি হয়েছে। এবার হয়তো মেয়েটাকে তাকে ভুলে অন্য কোনো বিশ্বস্ত হাত ধরতে পারবে। কিন্তু তাকে আদৌ সম্ভব? অধরা খুব ভালো গান গায় ছোটবেলা থেকে। শেষবারের মতো রিদানকে তার অনুভূতি জানান দিয়ে সে সকলের সামনে গান গায়। বকুলের মালা শুকাবে রেখে দেব তার সুরভি। চৌধুরী, আপনি কি সৌনক চৌধুরীকে ডিভোর্স দিতে সম্মত? হ্যাঁ। সৌনক চৌধুরী, আমি ডিভোর্স দিতে রাজি। পুরনো স্মৃতিচারণ নিজেকে হারালো অধরা। শুভ্র মেঘের আনাগোনায় শূন্যে তাকিয়েছে। পাশে আছে তার ছোট্ট ভাই সৌমিত্র। কানাডা থেকে দেশে ফিরছে প্রায় ৪ বছর পর। দেশে থাকাকালীন মিধা চৌধুরী ও সৌনক চৌধুরীর সম্পর্কের ভাঙন আরও গভীর হওয়ার কারণে অধরা তার মায়ের প্রতি হওয়া অত্যাচার মেনে নিতে পারেনি। সে সিদ্ধান্ত নেয় তার মাকে আর তার বাবার কাছে থাকতে দেবে না। সে মিধা চৌধুরী ও সৌনক চৌধুরীর সম্মতি নিয়ে নিজের উকিলের সহিত কথা বলছিল, কিন্তু সৌনক চৌধুরী পরে মিধা চৌধুরীকে ডিভোর্স দিতে নারাজ। তার ভাষ্যমতে মিধা চৌধুরী হয়ে থাকবে তার দাসী, কিন্তু অধরা এসব মেনে নেয় না। এ নিয়ে সৌনক চৌধুরী বাড়িতে ঝামেলা করেছিল ভীষণ। মিধা চৌধুরীর উপর ক্ষেপে গিয়ে তিনি তার উপর গুরুতর আঘাত করে বসেন। এতে মিধা চৌধুরী মারাত্মক আহত হন। পাড়া প্রতিবেশীর মধ্যে ধীরে ধীরে সব কিছু জানাজানি হয়েছে। মিধা চৌধুরীকে হাসপাতালে পৌঁছে দিতে অধরা আর সৌমিত্রকে সাহায্য করছিল কয়েকজন প্রতিবেশী। তার বেশ কিছু দিন পর মিতা চৌধুরীর অসুস্থতা কিছু ছেড়ে এলেন। তিনি কাগজে স্বেচ্ছায় নিজের মন্তব্য জানিয়ে দেন, ছিন্ন করেন তার বৈবাহিক সম্পর্ক। পরবর্তীকালে সৌনক চৌধুরীও কাগজে কলমে ডিভোর্স দেন তার প্রথম স্ত্রী মিতা চৌধুরীকে। অধরা তার বাবা মায়ের ডিভোর্সের পর মিতা চৌধুরীকে পাঠিয়ে দেয় গ্রামে। মিতা চৌধুরীর বাবার বাড়ি জননীপুর। তার বৃদ্ধ বাবা মা থাকে অধরার বড় মামার বাড়িতে অন্য শহরে। কিন্তু মেয়ের এমন অবস্থায় ছুটে আসেন মিতা চৌধুরীর বাবা মা। আর তখনই থেকে তারা ৩ জনে গ্রামের বাড়িতে থাকেন। মিতা চৌধুরী গ্রামে সেলাই কাজ শিখলেন। কাজ করে টাকা উপার্জন করে খায়। বাড়িতে বিভিন্ন সবজি চাষ করছেন। বাজারে তা বিক্রি করছেন। সাথে ছিল মিতা চৌধুরীর বাবার পেনশনের টাকা। আশেপাশে বহু মানুষ বহু কথা শুনলেও অধরা তাকে বারংবার সাহস জুগিয়েছে। সমাজের কাছে নিজের মাথা নোয়ানো মানে নিজেরই অপমান। পাছে লোকে বহু কথা বলে, কিন্তু তা যেন মায়ের কর্ণকুরে প্রবেশের সম্মতি দেওয়া না হয় তা নিয়ে অধরা বেশ সচেতন ছিল। অধরা তার মায়ের গ্রামে যাওয়ার পর নিজেদের বাসা ছেড়ে হোস্টেলে থাকা শুরু করলো। বাসায় গিয়ে টিউশনি পড়ি এবং একটা কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষক হিসাবে যোগদান করে টাকা উপার্জন করতে আরম্ভ করলো। তবে অধরার বড় মামা তাদেরকে সাহায্য করলো। সৌমিত্রকে অধরা হোস্টেলে ভর্তি করিয়ে দিয়েছিল। সৌমিত্রের স্কুলের খরচ, অধরার পড়ালেখা ও বিভিন্ন খরচাপাতি তার বড় মামা আর মাও দিতেন। এভাবে ২ বছর অতিবাহিত হওয়ার পর গ্রাজুয়েশন শেষ করলো অধরা, আর সৌমিত্র শেষ করলো তার স্কুল। অধরা ঠিক করলো সে দেশের বাইরে চলে যাবে তার ভাইকে নিয়ে। তার ভাইয়ের একটা সুন্দর ভবিষ্যতের প্রয়োজন। তারও নিজের পায়ে দাঁড়াতে হবে। দেশের মাটি থেকে তার কষ্ট বাড়ছে বই কি কমছে না। মা বাবার সম্পর্ক ছিন্ন হয়, নিজের বাবা নামক মানুষটা একেবারে হারানো, মায়ের অসুস্থতা, ভালোবাসার দহন, সব কিছু থেকে নিজেকে সরিয়ে আলাদা একটা জীবন গড়তে চায় সে। নিজের মনে বোনা ছোট্ট ছোট্ট স্বপ্নগুলো পূরণ করার ইচ্ছে ছিল খুব। তাই সে নিজের হোস্টেল ছেড়ে সৌমিত্রকে নিয়ে চলে গেল জননীপুর। কিন্তু সে তার চাকরি ছাড়েনি। কেবল হোস্টেলে খরচ বাঁচাতে সে তার হোস্টেল ছেড়ে দেয়। জননীপুর থেকে তার শহরের দূরত্ব বেশ, তবে আসা যাওয়ার সুবিধা ছিল। প্রতিদিন সকালে আসা যাওয়া করে অধরা তার চাকরি আর টিউশন ধরে রাখে। জননীপুর পৌঁছাতে তার রাত হয়ে যায়। এর মধ্যে সে তার আর সৌমিত্রের পাসপোর্ট, ভিসা সব কিছুর ব্যবস্থা নেওয়া শুরু করে। তাদের নিয়মে সব কিছু ভালোই যায়। সাদাসিধে কর্মঠ একটা ছোট্ট জীবন। কেবল ঘাটতি ছিল কারো একজন বাবার।
কারো একজন অর্ধাঙ্গিনীর। 6 মাস থেকে 7 মাসের মধ্যে অধরা সৌমিত্র কানাডা যাওয়ার প্রস্তুতি সম্পন্ন হয়। তাদের সকল দিক থেকে সাহায্য করেন অধরার বড় মামা প্রসূনবাবু। মৃধা চৌধুরী নিজ দেশ ছেড়ে বাবা মায়ের ছেড়ে যেতে রাজি নন। অগত্যা অধরা তার ছোট ভাইকে নিয়ে দেশের মাটি ছাড়েন। মাকে ছেড়ে দিতে কষ্ট হলেও নিজেকে সংযত করে নিল। বুকে পাথর বেঁধে বিদায় জানালো তার মাকে। দি আয়। অধরা চমকে উঠল। চোখের কোণে জমা জল সপ্তপর্ণে মুছে তার ভাইয়ের দিকে তাকালো। সৌমিত্র তার বোনকে এমন দিকহীনভাবে তাকিয়ে থাকতে দেখে চটপট ভঙ্গিতে বলল, লেটস গো দিদি, সবাই বেরোচ্ছে দেখছিস না? অধরা ঘোর কাটে। আশেপাশে চোখ বুলিয়ে নেয়। বিমান ল্যান্ড করছে ইতিমধ্যে। বিমানে চড়ে আসা মানুষজন একে একে নামছে। অধরাও উঠে দাঁড়ালো। সৌমিত্র আগে গেল। ছোট ভাই হলেও এই কয়েক বছরে বেশ দায়িত্ব নিতে শিখে গেছে। যাকে 14 বছর বয়সে তার মা স্কুলে নিয়ে যেত, সে এখন নিজে একা পথ চলে। অধরা আর সৌমিত্র এয়ারপোর্টের সকল প্রয়োজনীয় কাজ সম্পন্ন করে। তার বড় মামাকে জানানো হয়েছিল আগে। তিনি কিছুক্ষণের মধ্যে উপস্থিত হয়েছেন। তারপর তারা তিনজনে হেঁটে চলে এলো স্টেশন রোডে। সরাসরি জননীপুর যাবে তারা। আর সেই জায়গাতে পৌঁছাতে রাতের ট্রেন ধরতে হবে তাদের। স্টেশন রোড হতে জননীপুর যাওয়ার জন্য 8 থেকে 9 ঘন্টা সময় লাগবে। সন্ধ্যা হয়ে আসবে কিছুক্ষণের মধ্যে। কিন্তু বেশ কিছুক্ষণ তাদের অপেক্ষা করতে হবে। স্টেশনে পাবলিক সিটে বসে ফোনে ব্যস্ত অধরা। তার মামা রাত 8টায় টিকিট কাটতে গেছেন। অধরা ফোনে সিম সেট করে তার মা, দিদা, দাদুকে ফোন করে জানিয়েছে যে ভোরেই তারা পৌঁছে যাবে সেথায়। সৌমিত্র তার বোনের কাছে গিয়ে বলল, কিছু খাবি দি, খিদে পেয়েছে। অধরা মুখ তুলে তাকালো তার ভাইয়ের দিকে। এদিক ওদিক চোখ বুলে বলল, এখানে ভালো কিছু পাবি না। কোথাও কোনো রেস্তোরাঁ আছে নাকি দেখ, পেট ভরে খেয়ে নেব। ট্রেন আসতে এখনও 2 ঘন্টার মতো আছে। আর টাকা? ডলার এক্সচেঞ্জ করার সুযোগ তো পাইনি। গ্রামে গেলে উপজেলা থেকে করে নিব, আপাতত মামা থেকে নিয়েছি। ঠিক আছে, যা। সৌমিত্র মাথা নাড়িয়ে নীরবে সায় দেয়। সামনে এগিয়ে গেল যদি কোনো কিছু পাওয়া যায় সেই উদ্দেশ্যে। অধরা তার সিটের ব্যাকরেস্টে মাথা রেখে চোখ বুজলো কয়েক মুহূর্তের জন্য। ভাবে, তার বাবা নামক মানুষটা নিশ্চয় ভালো আছে, তাই না? তারও তো দুটো ছেলেমেয়ে ছিল ওই ঘরে, যারা মানুষটাকে বাবা বলে ডাকে। আর ওই মানুষটা যার জন্য অধরার মনে অনুভূতি জন্মেছিল, সে সে কেমন আছে? তার অর্ধাঙ্গিনী বাচ্চা নিয়ে খুব ভালোই আছে নিশ্চয়। ঠোঁটের কোণে মিহি হাসি ফুটলো অধরার। মনে মনে বলল, ভালো থাকুক মানুষটা। আমি ভালো বেসেছি তো কী হয়েছে? সে তো আর ভালোবাসা মানুষকে নিয়ে আর নিজের এই ছোট্ট সত্তাটাকে নিয়ে ভালোই আছে। এতেই খুশি আমি। তবে তার কাছে একটু ক্ষমা চাওয়ার ছিল। নিজের মধ্যে যে অপরাধ বোধ কাজ করে এসেছে বিগত 6 বছর ধরে, সেই অপরাধ বোধ থেকে হয়তো মুক্তি পেতাম। চোখ মেলে তাকায় অধরা। আবছা দৃষ্টি রেখে আশপাশ। বেশি না হলেও আছে মানুষজন। পরনে হালকা সবুজ রঙের শাড়িটা ঠিক করে উঠে দাঁড়ালো। ব্যাগপত্র সব কাছে আছে। একটু হাঁটাহাঁটি করলো তাই। তার বেশ কিছুক্ষণ পর সৌমিত্র চলে এলো। তার বোনের কাছে এসে বলল, কাছে একটা রেস্তোরাঁ আছে দি, যাবি নাকি? এখানে নিয়ে আসবো কিছু? অধরা কোমরে হাত দিয়ে নাক ফোলালো। বলল, তুই কি পাগল? একবার গেলি একেবারে নিয়ে না আসে? তুই আবার এসেছিস জিজ্ঞাসা করতে? আমি সিম নিয়েছি এখানে, না হলে কল করতাম। তাছাড়া এখনও এত মানুষের মধ্যে খাবি কিভাবে? ব্যাগ রেখে যাবো কিভাবে? নিয়েও তো যেতে পারবো না। এত বড় বড় 4টে ব্যাগ। ফোঁস করে একটা শব্দ করে নিঃশ্বাস ছাড়ল সৌমিত্র। কপালে বিন্দু বিন্দু ঘাম হাতের তালুতে মুছে বলল, ঠিক আছে, এখানে নিয়ে আসি। নান, রুটি আর চিকেন চলবে? চলবে। ওখানে একজন চাওয়ালা মামা আছে, ওনার কাছ থেকে চা খাবো। যা, তাড়াতাড়ি আসবি। মামার জন্যও নিয়ে আসবি। সৌমিত্র সাই জানিয়ে পুনরায় চলে গেল। সৌমিত্র যাওয়ার পর প্রসূনবাবু এসে হাজির হলেন। অধরাকে বললেন, সৌম্য আসেনি এখনো? এসেছিল মামা, আবারও নাস্তা কিনতে গেল। আহা, ওকে কেন পাঠালি? আমি গিয়ে নিয়ে আসতাম। বাচ্চা মানুষ চিনবে নাকি? অধরা হেসে তার মামার পাশে বসলো। বলল, ও ছোট হলেও ছোট না মামা। ছোট্ট সৌমিত্র এখন অনেক বড় ও দায়িত্ববান হয়ে গেছে। প্রসূনবাবু হাসলো। তার ভাগ্নে ভাগ্নে দুটো আসলেই বড় হয়ে গেছে বেশ। অধরা কথা বলল না আর। তার মামাকে দেখার জন্য মনটা আকুপাকু করছে। ভোর 5টায় জননীপুর স্টেশনে এসে পৌঁছালো ট্রেন। আর সেখান থেকে গ্রামে যেতে সিএনজি ভাড়া করে নিয়েছে প্রসূনবাবু। এমনই বিমান ট্রেন জার্নি করে অধরা আর সৌমিত্র বেশ ক্লান্ত। তাই প্রসূনবাবু তাদেরকে বাসে চড়ালেন না। সৌমিত্র তার বোনের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে গেছে গাড়িতে। অধরা গ্রামে পৌঁছাতে পৌঁছাতে 6টা বেজে গেল। টানা 4 বছর পর ছেলেমেয়েকে দেখে কান্নায় ভেঙে পড়লেন মৃধা। অধরাও কাঁদল। সৌমিত্রের চোখ জোড়া রক্ত লাল হয়ে গেছে। কিন্তু সে তো আর সবার সামনে কাঁদার মানুষ নয়। সেই ছোট থেকে এত কিছু দেখে এলো, বাবা মার বিচ্ছেদ দেখলো, কখনো কাঁদেনি সে।
এখনও কাঁদে না। খানিকটা গম্ভীর ও চটপটে স্বভাবের সৌমিত্র। বেশ কিছুক্ষণ পর মৃধা তার ছেলেমেয়েকে ছাড়লেন। অধরার দাদু দিদি তাদের নাতি নাতনিকে আদর স্নেহ করলেন। তারপর কিছুক্ষণ বিশ্রাম নিল অধরা সৌমিত্র। সৌমিত্র ঘুমিয়ে গেছে খাবার রেখে, কিন্তু অধরার চোখে ঘুম নেই। গ্রামে এসে অনেক বছর পর একটু ঘুরে দেখার ইচ্ছে থাকলো। অধরার মামার বাড়ি তার বড় মামি আর তার মামাতো দুটো বোন এসেছে বেড়াতে। অধরা আসার পর থেকে মেয়ে দুটো তুলি আর তিহা ধরে রেখেছে অধরাকে। তুলির বয়স 19, তিয়ার বয়স 17। অধরার বড় মামি অনিমা অনু অধরাকে বললেন, অধরা মা তুই শাড়ি ছেড়ে ঘরোয়া কিছু পর, গায়ে চাদর জড়িয়ে নিস। এবার গ্রামে বেশ শীত পড়েছে, কিন্তু আগে একটু ঘুরে আসি না মামি। অধরার মা আর দাদু বাধা দিলেন। অধরার দাদু, না দাদু ভাই এখন না, এসেছো অনেক দূর থেকে, বিশ্রাম নাও, বিকেলে বেরো এসো, না হলে কালকে যেও। অধরা আর কথা বাড়ালেন না, কিন্তু তার মনে এক আবদার জাগলো। তার মায়ের কাছে গিয়ে সে আবদার ভঙ্গি হলো, মা তোমার কাছ থেকে একটা শাড়ি পরে খুব ইচ্ছে করছে। মৃধা হাসলেন। এতগুলো বছর পর মেয়ের এমন আবদার না করলেন না তিনি। বললেন, ছাদের রুমে আমার ট্রাং আছে, ওখানে কিছু নতুন পুরানো শাড়ি আছে, যা নিয়ে আয়। অধরা ঠোঁট এলিয়ে হাসলেন। খুশি মনে ছাদের দিকে এগোলে তিয়া বলল, আমি যাব অধরাদির সাথে। অধরা পেছন ফিরে হাসে। আয় তুলি, তুইও আয়। একে একে এক শাড়ি বের করছে আর তোতা পাখির মতো দুই বোন লাগাতার প্রশ্নের জবাব দিচ্ছে। তুলিও তিহার খুব কৌতূহল। অধরা কানাডায় একা কিভাবে ছিল, সৌমিত্র কিভাবে কলেজে ভর্তি হলো, তারা কোথায় ছিল, বাড়িগুলি দেখতে কেমন, আবহাওয়া কেমন, আরও কত শত প্রশ্নের ঝুড়ি তাদের। অধরা বেশ ধৈর্য নিয়ে তাদের দু বোনের প্রশ্নের উত্তর দিচ্ছে। তুলি হঠাৎ একটা কালো রঙের লাল পাড়ের শাড়ি দেখে বলল, এটা পরবে দিদি, দেখো এটা খুব সুন্দর। অধরা শাড়িটা হাতে নিল। আসলে খুব সুন্দর শাড়ি, কিন্তু পাড়ের সুতোয় কাজ করা আছে যা একটু ভারী। তাই সে বলল, এখন তো কোথাও যাচ্ছি না, তাই এখন পাতলা সুতি শাড়ি পরি, বাইরে ঘুরতে গেলে তখন পরবো, কেমন? কি বলিস? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তোমাকে খুব সুন্দর দেখাবে, খুব উৎফুল্লের সহিত বলল তুলি। হঠাৎ অধরার চোখ আটকে গেল একটা ফোনে, তার পুরনো ফোনটা, যে ফোনটা ভেঙে গিয়েছিল 6 বছর আগে, যখন সৌনক চৌধুরী তার মায়ের সাথে হাতাহাতি করছিল। তখন অধরা তাদের মাঝখানে যায়, আর ঘটনাক্রমে তার হাত থেকে ফোনটা পড়ে বাজেভাবে ভেঙে যায়। পরে সেই ফোনে যে সিম সহ রেখে দিয়েছিল তার খেয়াল নেই। বহুদিন পর মায়ের ফোন ব্যবহার করে, কারণ তার মা তখন আর ফোন ব্যবহার করতো না। অধরা তার মায়ের সঙ্গে দাদুর নাম্বারে যোগাযোগ করত। তারপর সে কানাডা চলে যায়। পুরনো সব স্মৃতিগুলো মনে পড়ে অধরার। ফোনটা অন করতে চাইল, কিন্তু পারল না। টিহা প্রশ্ন করলো, এটা পিপির ফোন দি? অধরা আবছা চোখে তাকালো টিহার দিকে। চোখে নোনা জল ভিড় করছে। হালকা মাথা দুলিয়ে ধীর গলায় বলল, আমার পুরনো ফোন, তুমি কাঁদছো কেন দি? তুলি এই প্রশ্ন করে মুহূর্তে সঙ্গে মিহি হাসে অধরা। চোখের জল আড়াল করে নাক টানে বলে, এমনি পুরনো কিছু কথা মনে পড়লো তাই চোখে জল এসেছে। তেমন কিছু না রে। তুলি আর কথায় বাড়ায় না। বোঝে সে পুরনো, নিশ্চয় পুরনো স্মৃতিচারণ তার বোনের কষ্ট হচ্ছে। তুলি টিহাকে বলে, এই চল দেখি গিয়ে মা আর পিপি কোনো সাহায্য করতে হবে কিনা। অধরা দি শাড়ি পরে আসবে। টিহা মাথায় নাড়িয়ে সাই দিল। তারপর দু বোন মিলে চলে গেল। অধরা নিশ্চুপ। ফোনটা বারবার খোলার চেষ্টা করছে, পারছে না। মনটা খুব চাইছে তার সবচেয়ে কাছের বান্ধবীর একটু খোঁজ নিতে, যার সাথে কথাবার্তা, নিজে কোনো কথাবার্তা ছাড়াই 6 বছর আগে সকল যোগাযোগ ছিন্ন করে এবং কানাডা চলে যাওয়ার পরেও কোনো যোগাযোগ রাখেনি। অধরা আরও কয়েকবার ফোনটা খোলার চেষ্টা করলো, কিন্তু পারল না। অগত্যা সে ফোনটা রেখে দিল পাশে। সিম কার্ডটা এতদিন বন্ধ হয়ে গেছে, এর মালিকানার জন্য অফিস যেতে হবে। দীর্ঘশ্বাস ছেড়ে ট্রাঙ্ক থেকে কিছু প্রয়োজনীয় শাড়ি বেছে নিয়ে এক সাইডে রাখলো। বাইরে গেলে পরবে এমন মনোভাব নিয়ে একটা সুতির শাড়ি পরে নিল। তারপর ট্রাঙ্ক গুছিয়ে রেখে গায়ে লাল শাল জড়িয়ে বাছাই করা শাড়িগুলো নিয়ে নিচে নেমে এসে তার ব্যাগ রেখে বাড়ির ভেতর হতে হাঁক ছাড়ল। মা, মামি, দাদু, দিদা, মামা, তুলি, তিহা সবাই এখানে আসবে, একটু কাজ ছিল। অধরার ডাকে সবাই এলো ভেতর ঘরে। অধরা তিহার তুলিকে তার পাশে বসে সবার জন্য আনা উপহারগুলি একে একে সবাইকে দিল। সবাই বেশ খুশি। তাদের সে ছোট্ট মেয়ে অধরা এখন নিজে প্রতিষ্ঠিত, তবে তাকে এই পর্যায়ে পৌঁছাতে অক্লান্ত পরিশ্রম হয়েছে। অধরা কানাডা যাওয়ার পর প্রথম 2 বছর পর মাস্টার্স কোর্সের পাশাপাশি পার্ট টাইম জব করে। নিজের দায়িত্বের পাশাপাশি ভাইয়ের দায়িত্ব ছিল তার উপর, যা যথাযথভাবে পালন করছে। আর সেই অক্লান্ত পরিশ্রমের ফলাফল হিসেবে 2 বছর পর পোস্ট গ্রাজুয়েশন সম্পূর্ণ করে এবং কানাডার এক ইন্টারন্যাশনাল কোম্পানিতে জব করার সুযোগ পায়, যা তার কিশোরী বয়সে স্বপ্ন ছিল। পরদিন সকালে দিকে অধরা বের হয় উপজেলার উদ্দেশ্যে। ডলার এক্সচেঞ্জ নেওয়া জরুরি। সৌমিত্র যেতে চেয়েছিল সাথে,
তবে অধরা নিষেধ করে। নিজে উপজেলা গিয়ে সেখানে অবস্থিত এফবি ব্যাংকে গেল। প্রয়োজনীয় কাগজপত্র, পাসপোর্ট জমা দিয়ে অপেক্ষা করছে। তবে পাশেই কোনো এক মেয়েকে দেখে তার চেনা চেনা লাগছে। প্রথমে গুরুত্ব দিল না অধরা, কিন্তু পরে ভালোভাবে তাকাতে বুঝতে পারল সেই মেয়েটা তারই বেস্ট ফ্রেন্ড তীর, যার সাথে সে কারণবিহীন যোগাযোগ ছিন্ন করে 6 বছর আগে। মনে মনে ভাবে অধরা, কারণবিহীন তো তীরের জন্য, আমার কাছে তো যথেষ্ট কারণ ছিল। হৃদস্পন্দন বাড়ল তার। কয়েকদিন পর দেখলো মেয়েটাকে। কোলের উপর একটা ছোট্ট বাচ্চা আছে তার, নিশ্চয়ই তীরের। অধরা উঠে দাঁড়ায়, এগিয়ে যায় মেয়েটির দিকে। কাছে যেতে মিহি কণ্ঠে ডাকলো তার বেস্ট ফ্রেন্ডকে, তীর। মেয়েটা ঘুরে তাকায়, ভুরু কুচকে করে পুনরায় প্রসারিত করে। কিছু মুহূর্তে স্তব্ধ, তারপর আচমকা হু হু করে কেঁদে ওঠে। ব্যাংকে উপস্থিত থাকা সবাই নিজেদের কাজ থামিয়ে তাকিয়ে রইল। হঠাৎ বান্ধবীকে দেখে আবেগপ্লুত হয়েছে তীর। হঠাৎ এক কমবয়সী লোক দৌড়ে এসেছিল তীর দিল। উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, কী হয়েছে তীর? হঠাৎ কাঁদছো কেন? তীর কিছু বলতে পারে না। তার বেগতিক কান্নার ফলে হাতের ছোট্ট বাবুটা ওই লোকের কাছে দিয়ে হুড়মুড়ে ঝাঁপিয়ে পড়ল অধরার উপর। কঠিন আলিঙ্গনে আবদ্ধ করে হু হু করে কেঁদে উঠল। অধরা আগলে নিল তীরকে। কান্না পেল, কাঁদল না। চোখের জল সপ্তপর্ণে মুছে নিল। তীরের কর্ণকুণ বলে, শান্ত হ গাদি, কত মানুষ এখানে। তীর বুঝল সবাই। ধীর গতিতে কান্না থামিয়ে সরে এলো সে। পাশে থাকা লোকটা পুনরায় শুধল, তীর কে উনি? তীরের চোখ জল মুছে। অধরার চোখে অভিমানী দৃষ্টিতে চেয়ে বলল, বলবো সব। তারপর অধরাকে উদ্দেশ্য করে বলল, আর তুই বাইরে দেখা করবি আমার সাথে? অপেক্ষা করব? অধরা নির্ভীক ভঙ্গিতে তাকিয়ে রইল। সে জানে তাকে বহু প্রশ্নের সম্মুখীন হতে হবে, বহু প্রশ্নের জবাবদিহিতে করতে হবে। কেন তুই আমাকে একটাবার জানালি না অধরা? আমি কি এতটাই খারাপ কাজ করছি হৃদ ভাইকে সব বলে দিয়ে, যার কারণে তুই আমাদের বন্ধুত্বটা, আমাদের সম্পর্কটা এভাবে অবহেলা করলি? ভুল বুঝিস না তীর, আমি কখনোই আমাদের বন্ধুত্ব বা আমাদের সম্পর্ককে অবহেলা করিনি। সেদিন তুই রিদান্দাকে সব বলে দেওয়ায় আমি ভেবেছিলাম পরবর্তীতে তুই হয়তো আমার সম্পর্কে সব ওই মানুষটাকে জানিয়ে দিবি, কিন্তু আমি তো চাইনি। এতে নানান সমস্যা হতে পারে, দুটো মানুষের মধ্যে বিবাদ সৃষ্টি হতে পারে। তাই তোর সাথে আমি কোনো যোগাযোগ রাখিনি তীর। প্লিজ আমাকে ভুল বুঝিস না। তাছাড়া, থামে অধরা সব কিছু যে তীরকে খুলে বলে। কিন্তু তবুও তীরের এক প্রশ্ন, কেন অধরা তাকে না জানিয়ে তার সহিত যোগাযোগ না করে চলে গেল? বেশ অভিমান তীরের মনে। তীরের শ্বশুরবাড়ি জননীপুর। ব্যাংকে এসেছিল তার অর্ধাঙ্গের সাথে একটা গুরুত্বপূর্ণ কাজে। 2 বছর একটা ছেলে আছে তার, বিবাহিত জীবন তার। তবে হুট করে যে অধরার সাথে দেখা হবে তা সে কল্পনা করেনি। তাই অধরার উপর হওয়া এতগুলো বছরের সঞ্চিত অভিমান হয়তো নোনা জল হিসেবে ধরে পড়ছে। তাছাড়া, তীর প্রশ্ন করে পুনরায়। অধরা তপ্ত নিঃশ্বাস ছেড়ে মন্থর কণ্ঠে বলে, সেদিন তুই রিদান্দাকে আমার ব্যাপারে কেন জানিয়েছিলিস তীর? আমি তো তোকে বলেছিলাম কখনো আমার কিছু হলে যেন রিদান্দা জানতে না পারে। আমি কখনো চাইনি রিদান্দা আমার অনুভূতি সম্পর্কে জানুক, কিন্তু তুই, তোকে সব জানিয়ে দিলি। সেদিন আমি রিদান্দাকে দেখে নিজেকে সংযত রাখতে পারিনি। নিজের মনে যা ছিল সব বলে দিয়েছিলাম বোকার মতো। আমার মস্তিষ্ক চঞ্চল ছিল তীর, উদ্ভট আচরণ করেছি আমি। এতে নিশ্চয় উনি খুব আঘাত পেয়েছেন। আর সেই ভাবনা আমাকে এত বছর অপরাধ ভোগাতে ভুগিয়েছে, এখনও ভোগাচ্ছে তীর। তুই তো ভুল কিছু করিসনি, আর আমি তোর বেস্ট ফ্রেন্ড হয়ে কীভাবে তোকে ওই অবস্থা সহ্য করতাম? আন্টি যখন ফোন করে আমাকে জিজ্ঞাসা করলো যে তুই কেন নিজের ক্ষতি করতে চেয়েছিস, জানিস আমার কেমন অনুভূতি হয়েছিল? বলতে পারবি আমি কেমন অনুভব করছিলাম? মা হঠাৎ তোকেই বা কেন ফোন করলো বুঝলাম না আমি। বেশ বিরক্ত নিয়ে কথাটা বললো অধরা। সে তো জানতই না যে তার মা হঠাৎ তীরকে ফোন করে জেরা করবে। এ নিয়ে তার মায়ের সাথে পরে কথা বলার সুযোগও পাইনি অধরা। আমি তোর বেস্ট ফ্রেন্ড ছিলাম অধরা। আন্টি তো আমাদের বন্ধুসূত্র সম্পর্কে জানতো। একজন কাছের বন্ধু তো অপর কাছের বন্ধুকে মনের সকল অব্যক্ত কথা প্রকাশ করে। তাই আন্টি সহসা আমাকে ফোন করা স্বাভাবিক নয়? অধরা মাথা নত করে দীর্ঘ এক শ্বাস ছিল। মনে হঠাৎ একটা নির্দিষ্ট উদয় হয়েছে। তীর কি জানে তার বিষয়ে কিছু? একটা বার কি জিজ্ঞাসা করবে? অধরা তাকায় তীরের দিকে। মনের উদিত প্রশ্নকে এড়িয়ে গিয়ে বলে, আমরা বেস্ট ফ্রেন্ড ছিলাম, এখন আসি? মোটেও না। তেমন হলে কি তুই আমাকে ভবঘুরে রেখে চলে যেতি? চোখ ফিরিয়ে কণ্ঠ অভিমান যোগে বলল তীর। অধরা বলে, আচ্ছা বাবা, সরি, কিন্তু আমার দিকটা বোঝার চেষ্টা কর তীর, প্লিজ রাগ করে থাকিস না। তীর মুচকে হাসলো, বুঝলো সে তার বেস্ট ফ্রেন্ডকে নিশ্চয় ভালোভাবে এমনটা করেছে। ঠিক আছে, তবে তবে ভুরু কুচকুলো অধরা। তীর ঠোঁট বাঁকিয়ে হেসে দুষ্টুমি কণ্ঠে বলল, তবে তুই আগের চেয়ে অনেক সুন্দর হয়ে গেছিস মাই ডিয়ার বেস্ট ফ্রেন্ড। অধরা হাসে, বলে, আপনি আমার চেয়ে দ্বিগুণ মহাসুন্দরী মহারানী। শোন,
আমি এসেছি 2 মাসের ছুটি নিয়ে। বেশ অনেক দিন আছি এখানে। এদিকে মামাবাড়ি আয়। কটা দিন থাকবি? যদি তোর শ্বশুরবাড়িতে কোনো সমস্যা না হয়। তোর তো এখন বিবাহিত জীবন আছে তীর। তীর মুচকি এসে বলল, আচ্ছা আসবো একদিন। তা হয়তো শীঘ্রই। তবে থাকা হবে না রে। বাড়িতে শাশুড়ি একা, শ্বশুর নেই আমার। মারা গেছে 3 বছর আগে। তাই মাকে একা রেখে কোথাও যেতে পারবে না। আর উনি যেতে চাইবে না। তাই আর কি। তা না হলে ওর আবার কোনো সমস্যা নেই এসবে। বাধা দেয় না কোনো কিছুতেই। অধরা ঠোঁট চেপে এসে চোখ ছোট করে বলল, ও আপনার তো এখন ও আছে। সহসা লজ্জা পেয়ে যায় তীর। অধরা হাসে। কিছু সময়ের জন্য সব কিছু ভুলে যায় তার সবচেয়ে কাছের বন্ধুর কাছে আড্ডায় মজেছে। বেশ কিছু ঘন্টা তীরের সহিত কাটিয়ে তাদের হাজবেন্ডের সাথে পরিচয় হলো অধরার। তারপর তীরকে বিদায় জানিয়ে চলে এলো তার মামার বাড়িতে। মনের মাঝে সেই উদিত হওয়া প্রশ্ন যা এড়িয়ে গেছিল তা এখনও তাকে তাড়া করে বেড়াচ্ছে। কিন্তু নিজেকে সামলে নিল অধরা। চাপা দীর্ঘশ্বাস সেরে নিজ মনে বলল, এখন আর আগের বশীভূত হয়ে বোকার মতো কিছু করলে চলবে না। তুই এখন যথেষ্ট স্ট্রং, আত্মবিশ্বাসী, স্বাবলম্বী একটা মেয়ে অধরা। ভালো থাকুক না ওই ভালো মানুষ। অপরাধবোধ না হয় কাঁধে বয়ে বেড়ালি বাকি জীবনটা। তুই সবসময় তো মানুষটার ভালো চেয়ে এসেছিস। এইবার না হয় নিজের সুপ্ত ইচ্ছেটাকে ধামাচাপা দেয় তোর হৃদয়দার মঙ্গল কামনায়। শীতের স্নিগ্ধতায় মোড়া সকাল। কনকনে শীতে সবাই কাঁপছে। অধরা তার মামাতো বোন তুলি, তিহা আর তার দাদুর সাথে বের হলো শীতের সকাল উপভোগ করতে। অধরা তার দাদুকে নিষেধ করলেও যেন এই শীতে বের হয় না। কিন্তু তিনি তার নাতনিদের সাথে বেরোনোর ইচ্ছে প্রকাশ করলেন। সৌমিত্র আসেন, এসে ঘুমের বিভোর। অধরা ক্ষণে ক্ষণে প্রকৃতির ঘ্রাণ গ্রহণ করছে। গ্রামের প্রকৃতি অন্যরকম একটা ব্যাপার আছে। কুয়াশা চারিদিকে আচ্ছন্ন। আশেপাশে রয়েছে বিভিন্ন ধানক্ষেতের চাষাবাদ। চাষিরা হেতায় কাজ করছে। শীতের কুয়াশামাখা পরিবেশে তাদের কাজের ফুরসত নেই। আবার কেউ কেউ লম্বা লম্বা খেজুর গাছে খেজুর রস সংগ্রহ করছে। শীত মানে তো পিঠের ধুম। অধরা হঠাৎ নজর পড়ল এক বৃহৎ খালি জমির দিকে। জায়গাটা বেশ বড়সড়। অধরা দাঁড়িয়ে যায়, বুকে হাত গুজে জায়গাটা পর্যবেক্ষণ করে। তার পাশে থাকা দাদু শুধালো, দাদু এই জায়গাটা এমন খালি কেন? কার জমি এটা? চাষবাস হয় না? না দাদু ভাই, এই জায়গাটা খালি পড়ে আছে বহুদিন। গ্রামের মহাজন মনু শিকদারের জমি। আগে অবশ্য অনেক কাজ হতো এখানে, কিন্তু এখন আর হয় না। দাদুর জবাবে অধরা কিছু সময় চুপ রইল। তারপর বলল, ওনার এখন থাকেন না দাদু? হ্যাঁ থাকেন। শিকদার পাড়াতে তো ওদেরই। ওরা কোথায় যাবে আবার? কেন দাদু ভাই হঠাৎ এসব জিজ্ঞাসা করছো? অধরা হেসে বলল, এমনি কৌতূহল জাগলো দাদু, চলো সামনে। বেশ কয়েক সপ্তাহ অতিক্রান্ত হলো। তীর একদিন ফোনে জানালো অধরাকে সে আসবে। তাই অধরা তার মা আর মামিকে বলে রেখেছে যেন ভালো মন্দ কিছু রান্না করে। দুপুরের খাবারটা তার বান্ধবী একখানেই খাবে। মাটির চুলার সামনে বসে লাকড়ি নাড়তে ব্যস্ত। অনিমার অনু মুরগি কাটছে। অধরা তুলি পেঁয়াজ রসুন আদা ছিলে। তিহা তার দিদার সাথে ব্যস্ত কলতলায়। অপরদিকে প্রসূনবাবু তার বাবার সাথে গেছেন বাজারের দিকে আরও কিছু সদাই কিনতে। সব কিছু খরচাপাতি অধরা দিয়েছে। প্রসূনবাবু প্রথমে নিষেধ করলেও অধরা শোনেনি। বেশিরভাগ খরচা এখন সে করে। তার মামা আর দাদু তাদের জন্য কম তো করেনি। অধরা তাদের কাছে কৃতজ্ঞ। দুপুর 12টার দিকে তীর তার ছেলে আর হাজব্যান্ডকে নিয়ে পৌঁছলো অধরার মামার বাড়ি। মৃধা পুনরায় ভেঙে পড়লেন। সেই 6 বছর আগে তীরকে দেখেছিলেন। মেয়ের বান্ধবী হলে নিজের মেয়ের মতোই দেখতেন তিনি তীরকে। তীর অধরার মাকে শান্ত করলেন। অধরা তীরের হাজব্যান্ডকে বসতে দিলেন। জল পানি খাওয়ানোর ব্যবস্থা করলো। তুমি এত সাহায্য করেছো তাকে, তবে তিহা এসবে নেই। সে তীরের ছোট্ট ছেলেকে নিয়ে খেলেছে। অনিমা অনু ও সহজে মিশে গেলেন নতুন মানুষগুলোর সাথে। খুব ভালো মনের মানুষ তিনি। অধরার মামার বাড়ি মজে কোলাহলে। খুব ভালো লেগেছে মিধার। কত বছর পর এক পরিবেশ। ছেলে মেয়ে বাবা মা সবাই আছে। নেই শুধু তার স্বামী নামক মানুষটা। ভাবতেই চায় না, তাও কখনো কখনো হৃদয় পুড়ে যায়। কি এমন ঘাটতি ছিল তার মাঝে? দুপুরের খাওয়া দাওয়া পর্ব শেষ করে সবাই উঠোনে বসলো গল্প করতে, পুরনো স্মৃতিচারণ করে হাসাহাসি করছে। যে যার সাথে ঘটে যাওয়া মজার ঘটনা বলছে একে অপরের সাথে জুড়ে। তীরের হাজবেন্ড শান্ত চৌধুরী হঠাৎ সকলের মাঝে বলে উঠল, আসার সময় এদিকে সুন্দর একটা জায়গা দেখলাম, চলেন আমরা সবাই মিলে একটু ঘুরে আসি, তারপর আমরা চলে যাব। মা বাড়িতে একা। মৃধা অসম্মতি প্রকাশ করে বললেন, না বাবা, আমার আর মা যাব না, তোমরা যাও, বেরিয়ে এসো। আমি যাব না মৃধাদি, না গেলে বাচ্চারা যাক, ওরাই ঘুরে আসুক। অনিমা অনু বলে উঠল। ছোটরা আর কোনো কথা বাড়ালেন না। অধরা তার মামিকে বলল, ঠিক আছে মামি, তোমরা তাহলে বিশ্রাম নাও, আমরা তৈরি হয়ে নেই। অনু অনিমা অনু সাই জানালেন। অধরা তার বান্ধবী দুই বোনকে নিয়ে চলে গেলেন। বাড়ির ভিতরে এক রুম তৈরি হতে
তুলি আর তিহা নিজেরা নিজেদের তৈরি হয়ে বাইরে চলে গেল। তবে তুলি বারংবার বলে গেছে অধরাকে সে যেন ওই লাল পাড়ের কালো শাড়ি বাছে। অধরাও সেই শাড়ি বেছে নিয়ে পরিধান করলো। তারপর সকলে মিলে বের হলো ঘুরতে। গাছগাছালি ঘেরা পরিবেশে বিকেলে মিষ্টি রোদ হাওয়াতে উত্তরি হাওয়া মিহি ঠান্ডায় হাতের তালু ঘষছে অধরা। ডিসেম্বরের শুরু সবে, আবহাওয়া খুব শীতল। খানিক গল্প করছে তুলি আর তিহা তীরের হাজব্যান্ডের সাথে সবুজ ঘাসের উপর বসে আসে, হাসাহাসি করছে ছোট্ট বাবুকে নিয়ে। অধরাতে দুজনে চুপচাপ। অধরা অতীন্দ্র উদিতে এক প্রশ্ন বারংবার অধরাকে বিরক্ত করছে, কিন্তু অধরা তোয়াক্কা না করে হঠাৎ তীরকে ফোন করলো। অধরা ধ্যান দিল। সে নিজ ভাবনায় ডুবে থাকে, তবে তীরের কথোপকথন তার কানে এলো। কোথায় আপনি? হ্যাঁ, দিঘিটার পাশের জায়গাটা। অধরা বুঝল না কিছু, কেবল তীরের বলা বাক্যগুলো শুনল। তীর ফোন রাখতে অধরার সাথে, কিরে কার সাথে এভাবে কথা বললি? ওই জায়গায় কথা বলছিস মনে হলো। তোর জীবনে আর কেউ প্রবেশের সুযোগ পায়নি অধরা? তীরের হঠাৎ এহেন প্রশ্নে চমকায় অধরা। হৃদয়ের ধকধক জোরালো অনুভূতি হয়, তাও নিজের ভাবমূর্তি নষ্ট করলো হঠাৎ এমন প্রশ্ন। বলবি? কাউকে গ্রহণ করা আমার পক্ষে সম্ভব নয় তীর, তবে আমি এসব বিষয়ে কথা বলতে চাইছি না। তীর কিছু সময় নিশ্চুপ থাকে। সে পুনরায় প্রশ্ন ছুড়ে দেয় অধরার দিকে। হৃদান্দার ব্যাপারে এতগুলো কোনো খোঁজখবর নিয়েছিস? অধরা নিভৃত স্মিত হাসে। যে মানুষটার ভালোর দিক বিবেচনা করে নিজেকে বহু বছর দূরে সরিয়ে রেখেছে, তার সম্পর্কে আর কি খোঁজখবর নিবে না? তীর হাসে, নিজের গায়ে জড়ানো শালটা আবারও ভালোভাবে মিশিয়ে নিয়ে বলে, জানিস অধরা, সে মানুষটার ভালো কথা চিন্তা করে, যে মানুষটার ভালোবাসার কথা চিন্তা করে তুই নিজেকে আড়াল করলি, ঠিক সেই মানুষটা প্রতিনিয়ত তোর খোঁজখবর রাখে। তোর ফোনে বারংবার কল করেছে, পাইনি। কিন্তু সেইবার আমি ছিলাম বড্ড অসহায়, কোনো খবরাখবর তাকে দিতে পারিনি। তোকেও কোথাও খুঁজে পেলাম না, ফোনেও যোগাযোগ করতে পারলাম না। আমি যতটা না কষ্ট পেয়েছি তার চেয়ে বেশি কষ্ট পেয়েছে হৃদান্দা। কেন জিজ্ঞাসা করিস না, তা আমি বলতে পারবো না। আর বাকিটা না হয় মানুষটার কাছ থেকে শুনে নিবি। থেমে যায় অধরা। আর একটা পর্ব আছে, মনে রেখো আমিও ছিলাম। প্রথম পর্ব ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।